হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম ট্রানজ্যাকশনটা আসলে কি এবং সেটা কিভাবে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করে সেটা আমরা গত ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব ট্রানজ্যাকশনের এসিড প্রপার্টিজ। এসিড দেখে ভয় পাওয়ার কিছু নাই। এসিড হচ্ছে ট্রানজ্যাকশনের কিছু প্রপার্টিসের যে শর্টকাট নেম আর কি। আমরা একটু পরেই দেখব যে এসিড প্রপার্টিস বলতে আসলে ট্রানজ্যাকশনের কি কি প্রপার্টিস বোঝানো হচ্ছে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এসিড প্রপার্টিস, এখানে এ মিনস অটোমিসিটি, সি মিনস কনসিস্টেন্সি, আই মিনস আইসোলেশন অ্যান্ড ডি মিনস ডিউরেবিলিটি। এই চারটা প্রপার্টিস হচ্ছে ট্রানজ্যাকশনের প্রপার্টিস। তো প্রত্যেকটা ধরে ধরে আমি বোঝাবো যে কোনটা আসলে কি বোঝায় এবং কোনটা কোন পারপাসে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো আসলে আমরা যখন ট্রানজ্যাকশন করি, কোনো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কিংবা এটিএম থেকে যখন আমরা টাকা তুলি, কিংবা ধরুন কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে যারা হচ্ছে ট্রানজ্যাকশনটা ম্যানেজ করে। ধরুন আপনি কোনো একটা কোর্স কিনতে গেলেন, কোন প্ল্যাটফর্ম থেকে কিনতে যাচ্ছেন সেটা বলবো না, মার্কেটিং হয়ে যাবে বিনা টাকা পয়সায়। সো এটা বলছি না। ধরুন আপনি কোর্স কিনতে গেলেন, সেখানে আপনি যখন কোর্সটা এনরোল করেন টাকা পেমেন্ট করা লাগে কোর্সটা কেনার জন্য, রাইট? তো ওই পেমেন্টটা একটা থার্ড পার্টি হ্যান্ডেল করে। সেটা হতে পারে আপনি বিকাশের মাধ্যমে পে করছেন, কিংবা হতে পারে আপনি রকেটের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে আপনি যখন পেমেন্ট করেন, ওই যে থার্ড পার্টি যারা এই পেমেন্ট গেটওয়েটা ম্যানেজ করে ওরা কিন্তু ব্যাকএন্ডে এই এসিড প্রপার্টিসগুলো ইউজ করে, যেটা আপনি হয়তো খালি চোখে দেখেন না। তো আমরা এই চারটা প্রপার্টি নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আমরা অটোমিসিটি বলতে আসলে কী বোঝায় সেটা নিয়ে আলোচনা করি। ইট মিনস ইদার অল অর নান। আমি একদম বইয়ের থিওরিটিক্যাল কথাবার্তায় যাব না, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। অটোমিসিটি প্রপার্টিটা হচ্ছে ইদার অল অর নান। যখনই কোনো একটা ট্রানজ্যাকশন হবে, ধরুন আমি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করছি। সো এই প্রসেসগুলো হয়। যারা গত ক্লাসের ভিডিওটি দেখেছেন ট্রানজ্যাকশনের তারা আশা করি বুঝতে পারবেন। আমরা এ থেকে যখন বিতে টাকা ট্রান্সফার করব, এ অ্যাকাউন্টকে আমরা প্রথমে রিড করি, কারণ আমরা যখন টাকা ট্রান্সফার করতে যাব আমাদের প্রথমে দেখতে হবে যে এই অ্যাকাউন্টে টাকাটা আদৌ আছে কি না, কিংবা এই অ্যাকাউন্টটা কার সেটার অথেন্টিসিটি মেনটেইন হচ্ছে কি না। এটার জন্য আমরা প্রথমে রিড এ করি, দেন ধরুন এ থেকে 1000 টাকা আমরা বিয়োগ করে দিলাম, এ অ্যাকাউন্টের ভ্যালুটা রাইট করে ফেললাম, দেন বি রিড করলাম, বিতে 1000 টাকা যোগ করে দিলাম এবং বি এর অ্যাকাউন্টের ইনফরমেশনটা আবার রাইট করে দিলাম। তো আলটিমেটলি কী হলো, এ থেকে 1000 টাকা বিতে চলে আসলো। সো এই চলে আসার জন্য এই প্রসেসগুলো করা লাগে এবং ফাইনালি আমরা কি করি, কমিট করে দিই, রাইট? এখন কমিট করলে কি হয়, যা যা এতক্ষণ আমি করলাম সেগুলো পার্মানেন্টলি ডেটাবেজে সেভ হয়ে যাবে। এখন ধরুন এই পুরো প্রসেস হওয়ার সময় শুরু থেকে একদম শেষ পর্যন্ত আসতে আসতে কোনো একটা পর্যায়ে গিয়ে আমার ট্রানজ্যাকশনটা ফেল হয়ে গেল, পুরোপুরি কমপ্লিট হলো না। আমি কমিট করার আগে ধরুন যখনই আমি বি এর ভ্যালুটা রাইট করতে যাচ্ছি, মানে বি অ্যাকাউন্টের টাকাটা রাইট করতে যাচ্ছি, তখনই কি হলো, ট্রানজ্যাকশনটা ফেল করলো। এখন কি হবে, ট্রানজ্যাকশন তো আর কমপ্লিট হয় নাই। তখন কি হয়, রোল ব্যাক নামে একটা ফিচার আছে। রোল ব্যাকের কাজ কি, এতক্ষণ পর্যন্ত যা কাজ হলো সবগুলোকে সে রোল ব্যাক করে আবার প্রথম পর্যায়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে রোল ব্যাকের কাজ। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে অটোমেসিটিতে কি হয়, ইদার আপনার পুরো কাজটা কমপ্লিট হবে অথবা কিছুই হবে না, আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। ফর এক্সাম্পল, নর্মালি ভাবেন আপনি এটিএম থেকে টাকা তুলতে গেলেন, আপনি কি করবেন, প্রথমে পিন দিলেন, তারপর বললেন আমি উইথড্র মানি করব, তারপর অ্যামাউন্ট দিলেন, হাবিজাবি সব ইনফরমেশন শেষ করে আপনি যখন টাকা তুলতে যাচ্ছেন, কোনো কারণে মনে করেন এটিএমের নেটওয়ার্ক ফেল করলো কিংবা কোনো একটা প্রবলেম হলো যার কারণে আপনি টাকাটা হাতে পাননি, প্রসেসটা কমপ্লিট হয়নি, তখন কি হয়, তারা কি করে, আপনার কার্ডটা বের করে দেয়। আপনি কি করেন, আবার কার্ড ঢুকান, আবার পিন দেন, প্রথম থেকে আপনি সবগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ করে আসেন। এর মানে হলো যেখানে আপনার প্রসেসটা বন্ধ হয়ে গেছিলো আপনি কিন্তু সেখান থেকে কন্টিনিউ করতে পারেন না, আপনাকে আবার ফার্স্ট থেকে কন্টিনিউ করে আসতে হয়। এটা এমন না যে আপনি একটা মুভি ডাউনলোড দিলেন, ধরুন মুভিটা 80% বা 90% ডাউনলোড হলো, এরপর কোনো কারণে আপনার ইন্টারনেট ফেল করলো, এখন আপনি যখন আবার রিজিউম দেন তখন কি হয়, ওই 80% বা 90% থেকে কিন্তু ডাউনলোডটা কন্টিনিউ হয়। বাট এখানে এই অটোমেসিটি প্রপার্টিতে কি হয়, আপনার আবার প্রথম থেকে শুরু হবে, বিকজ এটা ট্রানজ্যাকশনের কাজ।
হ্যাঁ, তো ট্রানজ্যাকশানটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে আপনি যদি কোনো একটা প্রসেসে ফেল করেন, আপনাকে আবার প্রথম থেকে সবগুলো স্টেপ করে 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 আসতে হবে। ওকে, সো অটোমেসিটি কী হবে, ইদার সে সবগুলো ডাটাকে নিবে অথবা নান, আপনাকে প্রথম থেকে আবার সব স্টেপ করে 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 আসতে হবে। ওকে, এই ট্রানজ্যাকশানে অটোমেসিটি প্রপার্টিটা এভাবেই কাজ করে। এবার আসেন আমরা কনসিস্টেন্সিটা দেখি। কনসিস্টেন্সি মানে কি, বিফোর ট্রানজ্যাকশান স্টার্টস, ট্রানজ্যাকশান শুরুর পূর্বে অ্যান্ড আফটার ট্রানজ্যাকশান কমপ্লিটেড, ট্রানজ্যাকশান শেষ হওয়ার পরে সাম অফ মানি শুড বি সেম। খুবই সহজ একটা বিষয়। ধরেন এ অ্যাকাউন্টে আছে 1000 টাকা, বি অ্যাকাউন্টে আছে 2000 টাকা, টোটাল আছে 3000 টাকা। এবার আমি যখন ট্রানজ্যাকশান কমপ্লিট করব, হতে পারে আমি এ থেকে বিতে টাকা ট্রান্সফার করব, আবার হতে পারে আমি বি থেকে এতে টাকা ট্রান্সফার করব। ট্রানজ্যাকশান যখন শেষ হয়ে যাবে তখন টোটাল সাম অফ মানি মানে ট্রানজ্যাকশানের পূর্বে এবং ট্রানজ্যাকশানের পরে সেম হতে হবে। তাহলে আমি বুঝতে পারবো আমার কাজটা কনসিস্টেন্টলি হলো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আপনি ট্রান্সফার করবেন এ থেকে বি অ্যাকাউন্টে। এখন এতে আছে 2000 টাকা, বিতে আছে 5000 টাকা ট্রান্সফার করার পূর্বে। আমি এখানে প্রসেসগুলো আরও একবার বুঝাই বলছি যারা গত ক্লাসটা করেন নাই। আমি প্রথমে এর অ্যাকাউন্টের ইনফরমেশন রিড করব, রিড অফ এ। এরপরে কি করব, আমি দেখতে পেলাম এর মধ্যে আছে 2000 টাকা। রিড করার পরে আমি ইনফরমেশনটা পেলাম। এবার যেহেতু আমি এ থেকে বিতে ধরুন 1000 টাকা ট্রান্সফার করব, তাহলে এরিথমেটিক অপারেশনটা কেমন হবে, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 1000। এতে কি আছে বর্তমানে, আগের এ থেকে 1000 বিয়োগ করার পরে যা থাকবে তাই আছে। সো যখন আমি এর ভ্যালুগুলো রাইট করে দিব, কি পাবো, এর বর্তমান অ্যাকাউন্টে আছে 1000 টাকা। এবার বি এরটা আমি রিড করছি। বি রিড করার পরে দেখলাম বিতে আছে 5000 টাকা। এখন যেহেতু এ থেকে আমি 1000 টাকা নিয়েছি, সেটা বিতে অ্যাড করব। সো বি ইজ ইকুয়াল টু বি প্লাস 1000, সিম্পল। দেন রাইট বি, বিতে আমি পেয়ে যাব 6000 টাকা। এবার খেয়াল করেন এই প্রসেসগুলো কোথায় হচ্ছে, র্যামে। এবার আমি যখন কমিট দিব তখন এতক্ষণ যে প্রসেসগুলো র্যামে হলো সেটা ডেটাবেইজে পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। সো কমিট করার পরে কি হলো, ডেটাবেজে চেঞ্জ হয়ে গেল, 2000 মুছে গিয়ে এতে থাকলো 1000, আর বি এর 5000 মুছে গিয়ে বিতে থাকলো 6000। তাহলে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু যোগ করে দেখি ট্রানজ্যাকশনের আগে এবং পরে সাম অফ মানি সেম আছে কিনা। দেখেন ট্রানজ্যাকশনের আগে ছিল কত, 2 আর 5000 যোগ করলে হয় 7000, ওইদিকে ট্রানজ্যাকশনের পরেও কিন্তু আছে 7000। দ্যাট মিনস আমাদের মানে কিন্তু কি আছে, আগে আর পরে সেম আছে। তো কনসিস্টেন্সি প্রপার্টি কি করে, সে এই আগে এবং পরের অ্যাকাউন্টস ব্যালেন্সটা চেক করে। ঠিক আছে, যদি চেক করে সমান পায় দ্যাট মিনস আপনার ট্রানজ্যাকশনটা কনসিস্টেন্স আছে। ঠিক আছে, সো আমরা দুটো প্রপার্টি দেখলাম। এবার আমরা দেখব আইসোলেশন। এটা একটু ইম্পর্টেন্ট, ভালোভাবে বোঝার ট্রাই করবেন। কনভার্ট প্যারালাল শিডিউল টু সিরিয়াল শিডিউল। এগুলো কিন্তু থিওরিটিক্যালি অনেক বড় বিষয়, আপনি চাইলে একটু পড়তে পারেন। আমি চেষ্টা করছি সহজ ভাষায় আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। হোয়াট ইজ আইসোলেশন? তাহলে আইসোলেশনটা কি হচ্ছে, প্যারালাল শিডিউলকে সে সিরিয়াল শিডিউলে কনভার্ট করবে। এখন প্যারালাল শিডিউল বলতে কী বোঝায়, ধরেন অ্যাট এ টাইম অনেকগুলো ট্রানজ্যাকশান হচ্ছে। T1 ট্রানজ্যাকশানে এ থেকে ভ্যালু রিড করছে, আবার T2তে বি থেকে ভ্যালু রিড করছে, T3তে আবার এ থেকে ভ্যালু রিড করছে। এখন এমন তো না যে কোনো একটা সিস্টেমে শুধু একবারই ট্রানজ্যাকশান হবে, এট এ টাইম অনেকগুলো ট্রানজ্যাকশান হতে পারে। ধরুন রফিক মিয়া ট্রানজ্যাকশান করতেছে, সে একটা কোর্স কিনতেছে এসইওর। আবার আব্দুল জব্বার এসে কী করলো, সে ওয়েব ডিজাইনের কোর্স কিনে ফেললো, ওয়েব ডিজাইন মার্কেটে এখন ভালো চলতেছে। এরপর আরেকজন এসে কী করলো, সে পাইথনের কোর্স কিনে ফেললো। এভাবে যখন এট এ টাইম ট্রান্সফারগুলো হচ্ছে, টাকা ট্রান্সফার হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে, তখন কি হয়, এই ডেটাগুলো প্যারালালি আসে। এখন প্যারালালি মেনটেন করতে গেলে একটু ঝামেলা হতে পারে, কোনো একটা ট্রানজ্যাকশন মিস হতে পারে। সো আইসোলেশন তখন কাজ করে কি, সে যখন দেখে অনেকগুলো ট্রানজ্যাকশন হয়ে গেল, সে এগুলোকে প্যারালালি হ্যান্ডেল না করে সিরিয়ালি হ্যান্ডেল করে। প্রথমে সে T1 এর কাজ শেষ করবে, দেন T2তে যাবে, দেন T3তে যাবে। এগুলো খুব ফাস্ট হয় বলে আমরা বুঝতে পারি না, বাট ব্যাকএন্ডে এইভাবেই কাজ করে। প্যারালালি কি হচ্ছে, T1 T2 T3 একসাথে হচ্ছে। সো সে এটাকে কী করবে, আইসোলেট করে সিরিয়ালে নিয়ে আসবে। সিরিয়ালে কি হয়, প্রথমে T1 হবে, দেন T2, দেন T3। ওকে, আশা করছি আইসোলেশনের কাজটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের ফাইনাল যে প্রপার্টি আছে ডিউরেবিলিটি, এটা একটু দেখি। চেঞ্জেস ডেটা ইনটু ডেটাবেস পার্মানেন্টলি, মানে কি করে, সে র্যামে যে চেঞ্জগুলো করছে, মানে ট্রানজ্যাকশান যখন এ থেকে বিতে গেল বা বি থেকে এতে আসলো বা হোয়াট এভার ট্রানজ্যাকশান হ্যাপেন্ড, যাই হয়েছে সে ওটাকে পার্মানেন্টলি ডেটাবেইজে সেভ করে দিবে। এটা হচ্ছে ফাইনাল কাজ।
যাই আমি চেঞ্জ করলাম, ডেটাবেজে কিন্তু আমি সরাসরি এখন কোনো কাজ করছি না, আমি প্রসেস করছি। আমরা যখন কোনো প্রোগ্রাম করি সেটা কিন্তু র্যামে কাজ করে, রাইট? প্রোগ্রাম র্যামে এসে প্রসেসে কনভার্ট হয় অ্যান্ড দেন আমাদের সিপিইউ সেই প্রসেসটাকে হ্যান্ডেল করতে পারে। সো যা কাজ করছি আমরা, ট্রান্সফারের যা অপারেশন করছি সব কিন্তু র্যামে হচ্ছে। যখনই আমি কমিট দিব সেটা কি হয়, ডেটাবেজে পার্মানেন্টলি সেভ হয়ে যায়। ধরুন এখানে যা যা কাজ হচ্ছে, রিড করছি এ থেকে বি থেকে রিড করছি, পরে রাইট করছি, হোয়াট এভার আই এম ডুইং, যখন সব কাজ শেষ কমিট দিচ্ছি তখন কি হচ্ছে, ডেটাবেজে ডেটাটা পার্মানেন্টলি সেভ হয়ে যাচ্ছে। সো ডিউরেবিলিটি হচ্ছে কি, যখনই ডেটাগুলো যে চেঞ্জেসগুলো আছে সেগুলো ডেটাবেজে পার্মানেন্টলি সেভ হয়ে যাবে, এটাই হচ্ছে ডিউরেবিলিটি প্রপার্টির কাজ। সো এই অ্যাসিড প্রপার্টিসগুলো হচ্ছে ট্রানজ্যাকশনের প্রপার্টিস। কীভাবে অ্যাসিড প্রপার্টিগুলো কাজ করে আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ। आओगे जब तुम हो साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, झूम